প্রিয় ছাত্র ছাত্রীরা, আজকের আমি তোমাদের সামনে নবম দশম পাঠ্য বইয়ের পরিচ্ছেদ ৩৫ কারকের কিছু অংশ নিয়ে আলোচনা করব। যদিও কারকের আলোচনাটা এক ক্লাসে শেষ হবে না, আজকের যে লেকচারটা ক্লাসে হচ্ছে সেটুকুই তোমরা ভালো করে শুনবে। আমরা জানি বাংলা ব্যাকরণে কারক বিশেষ একটি অধ্যায়। কারক সর্বক্ষেত্রে আমাদের প্রয়োজন হয় নবম দশম থেকে শুরু করে বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষার ক্ষেত্রেও কারক বিভক্তির প্রশ্নের অনেক সমস্যায় অনেক ছাত্রছাত্রীরা পড়ে। তাই আমি তোমাদের আজকের যে লেকচারটা দিব, এটা কেবল তোমার পরীক্ষার জন্যই নয়, পরবর্তী তোমার জীবনের যত জব সলিউশন আছে সর্বক্ষেত্রেই তোমার প্রয়োজন হবে। এবার আমি কারকের আলোচনা শুরু করছি। আমরা জানি কারক শব্দের অর্থ হলো যে ক্রিয়া সম্পন্ন করে, অর্থাৎ যে কাজ করে। বাংলা ব্যাকরণের হায়াত মাহমুদ বলো, অক্ষরপত্র বলো, নিরঞ্জনের ব্যাকরণ বলো, তোমাদের নবম দশমের বাংলা ব্যাকরণ বলো, সব জায়গায় লেখা আছে কারক শব্দের অর্থ হলো যে ক্রিয়া সম্পন্ন করে বা যে কাজ করে। কারকের সন্ধি বিচ্ছেদ ক্রি যোগ ন, ক্রি যোগ ন। কারক ডিসক্রিপশন সংজ্ঞা বলতে গেলে আমি সংজ্ঞাটা বলি, তারপরে তোমাদের হোয়াইট বোর্ডের সাথে তোমরা চেয়ে দেখবা কারকের সংজ্ঞাটা। বাক্য স্থিত ক্রিয়াপদের সাথে বিশিষ্ট তথা সর্বনাম পদের যে সম্পর্ক তাকেই বলা হয় কারক। আমি আবারও রিপিট করছি, বাক্য স্থিত ক্রিয়াপদের সাথে বিশিষ্ট এবং সর্বনাম পদের যে সম্পর্ক তাকেই বলা হয় কারক। এবার তোমরা দেখো, তাকে সুন্দর করে ভালো করে দেখবা। আমি হোয়াইট বোর্ডে লিখছি, দেখো, সাহেব ভাত খায়, সাহেব ভাত খায়। যদিও আমার ছাত্রছাত্রীরা প্রায় বলে, স্যার আপনার সাহেব খুব প্রিয় পার্সন, বারবারই সাহেব দেখা যায় আপনার হোয়াইট বোর্ডে। আসলে আমি ছোটকাল থেকে সাহেব কথাটা পড়ে আসছি এবং লিখে আসছি, এই জন্য আমার লেকচারে বলার সময় সাহেব নামটাই বেশি আসে। এবার দেখো, আমাদের ইংরেজিতেও একটা নিয়ম আছে, সাবজেক্ট, অবজেক্ট, ভার্ব, তিনটা ছাড়া মেক সেন্টেন্স হয় না। তেমনি ভাবে আমাদের বাংলার বেলাও কর্তা, কর্ম, ক্রিয়া, আবারও রিপিট করছি, কর্তা, কর্ম, ক্রিয়া, এই তিনটি ছাড়া বাক্য হতে পারে না। এখন আমরা দেখি খায় ক্রিয়া। একটা কথা মনে রাখতে হবে সবসময়ের জন্য, বাংলা বাক্যের শেষে ক্রিয়া বসে, বাংলা বাক্যের শেষে ক্রিয়া বসে। যেটা আমরা দেখতে পাচ্ছি সাহেব ভাত খায়, এই বাক্যটা শেষে হলো ক্রিয়া। এখন আমরা এই সংজ্ঞাটা দ্বারা কারককে বোঝাচ্ছি। এই খায় ক্রিয়ার সাথে সম্পর্ক হলো সাহেবের, খায় ক্রিয়ার সাথে সম্পর্ক হলো সাহেবের। সাহেব হলো এখানে কর্তা, সাহেব এই খাওয়া কাজটা করছে। বিধায় আমরা জানলাম বাক্যস্থিত ক্রিয়াপদের সাথে যে পদের সম্পর্ক সেটাই হলো, আবার বোঝো, সেটাই হলো কারক। এখানে খায়টা ক্রিয়া, এই ক্রিয়াপদের সাথে বিশিষ্ট পদের সম্পর্ক, বিশেষ্যের বিকল্প হলো সর্বনাম। এজন্য আমরা নিশ্চিতভাবে সংজ্ঞাটায় বলতে পারি
বাক্যষ্ঠী ক্রিয়াপদের সাথে নাম পদের যে সম্পর্ক তাকে বলা হয় কারক। এই কারক বিভিন্ন বই থেকে শুরু করে আমরা দেখেছি ছোটবেলা থেকেই কারক 6 প্রকার। প্রথম প্রকার কর্তৃকারক। আমি এখন কর্তৃকারক সম্পর্কে তোমাদেরকে সুন্দরভাবে বোঝার চেষ্টা করব। সবাই হোয়াইট বোর্ডের দিকে তাকাও। সাহেব ভাত খায়, এই বাক্যটার ভিতরে খায় কাজটা সম্পাদনা করেছেন সাহেব। খায় কাজটা সম্পাদনা করেছেন সাহেব, অথবা আরো বলা যায় সাহেবের দ্বারা খায় কাজটা সম্পন্ন হয়েছে। বিধায় আমাদের কর্তৃকারক চেনার যে কয়টা রুলস আছে, 1 নম্বর রুলস হলো যে কাজটা সম্পাদন করে, যে কাজটা সম্পাদনা করে সে কর্তৃকারক। দ্বিতীয় নম্বর আরেকটা রুলস আছে, যার দ্বারা ক্রিয়াটা সম্পন্ন হয়, যার দ্বারা ক্রিয়াটা সম্পন্ন হয় সে হলো কর্তৃকারক। তৃতীয় নম্বর আমরা দেখতে পাচ্ছি লুক এট দ্য হোয়াইট বোর্ড, যেটা কর্তৃকারক হবে। কর্তৃকারক সব সময়ের জন্য নাম পদ হয়, বিশেষ্য পদ হয়। নাম পদ হয়, বিশেষ্য পদ হয়। এখানে দেখতে পাচ্ছি সাহেবটা আমাদের নাম, সাহেবটা বিশেষ্য। যে পদ দ্বারা কোনো কিছুর নামকে বোঝায় সেটা হলো বিশেষ্য। এরপরে চতুর্থ নম্বর আমরা দেখতে পাচ্ছি সাহেবের ভিতরে বিভক্তি কোনো অক্ষর নাই, সরোয়া নাই, অন্ত্যেষ্টিয়া নাই, এ নাই, তে নাই, দ্বারা নাই, দিয়া নাই, কর্তৃক নাই, র নাই, এর নাই, হতে নাই, থেকে নাই, যে নাই। বিধায় এখানে এটাকে শূন্য বিভক্তি, অর্থাৎ যেটা কর্তৃকারক হবে সেটা শূন্য বিভক্তি হয়। এখন আমরা কর্তৃকারক চেনার জন্য যে রুলস গুলো আমি বললাম সুন্দরভাবে আবার সাজিয়ে বলি। 1 নম্বরে যে কাজটা করে সে কর্তৃকারক হয়। দ্বিতীয় নম্বরে যার দ্বারা কাজটা হয় সে হয় কর্তৃকারক। তৃতীয় নম্বরে কর্তৃকারক সব সময়ের জন্য নাম পদ তথা বিশেষ্য পদ হয়। কর্তৃকারক সব সময়ের জন্য নাম পদ তথা বিশেষ্য হয়। তারপরে আমরা জানলাম কর্তৃকারক বিভক্তি মুক্ত হয়, যুক্ত নয়, মুক্ত হয়, যুক্ত নয়। আবার লাইনটা দেখো প্রিয় ছাত্র ছাত্রীরা, সাহেব ভাত খায়, এখানে সাহেবটা কর্তৃকারক। এখানে তোমাদের এমসিকিউ আসতে পারে কর্তৃকারক কি মুক্ত হয়? উত্তর বিভক্তি মুক্ত হয়। কর্তৃকারক কোন পদ হয়? বিশেষ্য পদ হয়। এবার আমরা কর্মকারকে যাচ্ছি। আমি একই উদাহরণ দ্বারা কর্মকারক বোঝার চেষ্টা করব। প্রিয় ছাত্র ছাত্রীরা, তোমার বইটা সামনে অবশ্যই আছে। যারা আমার কণ্ঠের সাথে সম্পৃক্ত তারাও সামনে রেখে দেখো। সাহেব ভাত খায়, এখানে আমরা কর্মকারকের ডিসক্রিপশন দিচ্ছি। সাহেব ভাত খায়, এখানে সাহেব যাকে কেন্দ্র করে, যাকে আশ্রয় করে, যাকে অবলম্বন করে কাজটা করছে সেটা হলো কর্মকারক, সেটা হলো কর্মকারক, সেটা হলো কর্মকারক। আমরা এখানে দেখতে পাচ্ছি সাহেব ভাত খায়, সাহেবের খায় কাজটা সম্পন্ন হয়েছে ভাতের দ্বারা। বিধায় কর্তা যাকে আশ্রয় করে, কর্তা যাকে অবলম্বন করে কাজটা করে সেটা কর্মকারক হয়। তোমার পাঠ্য বই থেকে অথবা বিভিন্ন বইতে আমরা দেখব কর্মকারক 2 প্রকার। মুখ্য কর্ম, গৌণ কর্ম। মুখ্য কর্ম, গৌণ কর্ম। মুখ্য মানে প্রায়, মুখ্য মানে প্রধান। মুখ্য কর্ম সাধারণত জড় পদার্থ হয়, বস্তু বা দ্রব্য হয়। জড় পদার্থ তাকেই বলা হয় যার জীবন থাকে না। এখানে আমরা দেখতে পাচ্ছি গৌণ কর্ম, গৌণ কর্ম ব্যক্তি, গৌণ কর্ম পার্সন। গৌণ কর্ম সবসময় বিভক্তি হয়, তবে সে বিভক্তিটা হয় চতুর্থ বিভক্তির অক্ষর কে এবং রে, কে এবং রে। তোমরা বইয়ের দিকে তাকাও, আমি তোমাকে বলছি গৌণ কর্ম তুমি কেমনে বুঝবা। পিতাকে ভাত দাও, পিতাটা ব্যক্তি, পিতাটা ব্যক্তি, এখানে কে বিভক্তি হয়েছে। শিক্ষককে রেসপেক্ট করো বা সম্মান করো, শিক্ষকটা এখানে ব্যক্তি, কেটা বিভক্তি হয়েছে। তোমার পাঠ্য বইটার দিকে একটু তাকাও, আমি পাঠ্য বইটাকে দেখে তোমাদের বোঝাচ্ছি। দেখো এখানে লেখা আছে কর্মকারক, শিক্ষককে জানাও। এখানে শিক্ষকটা ব্যক্তি, এর সাথে কে বিভক্তি হয়েছে, এর জন্য এটা হয়েছে কর্মকারক। এবার দেখো সে রোজ সকালে 1 প্লেট ভাত খায়। এখানে প্লেট জড় পদার্থ, জীবন নাই, এর সাথে বিভক্তি নাই, বিধায় এটা কর্মকারক হয়েছে।
তারপরে দেখো অসহায়কে সাহায্য করো, এটা ব্যক্তি, এখানে কে বিভক্তি হয়েছে। আর একটা কথা মনে রাখতে হবে, কাব্য ভাষায় সবসময়ের জন্য রে বিভক্তি হয়, রে রে। যেমন আমরা বইতে একটা লাইন আছে কবিতা, আমারে তুমি করিবে ত্রাণ, এ নহে মোর প্রার্থনা, আমারে, এখানে কাব্য ভাষায় রে হয়েছে। প্রিয় ছাত্র ছাত্রীরা, এখন আমরা করণ কারক সম্পর্কে কিছু আলোচনা করব। যারা আমার সামনে উপস্থিত আছো তারা বইটা মেলো। করণ, করণ শব্দের অর্থ যন্ত্র, করণ অর্থ সহায়ক, করণ অর্থ উপায়। আমরা জানি বাংলা ব্যাকরণে করণ কারক খুব গুরুত্বপূর্ণ একটা জিনিস। আর করণ কারক সবসময়ের জন্য তৃতীয় বিভক্তি হয়। তৃতীয় বিভক্তির অক্ষর হলো দ্বারা দিয়া কর্তৃক, দ্বারা দিয়া কর্তৃক। এখন আমরা বইয়ের সংজ্ঞাটা সুন্দর করে দেখি। যার দ্বারা বা যে উপায়ে কর্তা ক্রিয়া সম্পাদন করে তাকে কর্তা কারক বলে। এই কর্তা কারক সুন্দর করে আমি আগেই বলেছি, কর্তা কারক তৃতীয় বিভক্তি হয়। তোমার বইয়ের মধ্যে আরেকটা কথা মনে রাখতে হবে, বিভক্তি অনুসর্গ এদের একই কাজ। আজকের আমরা করণ কারক সম্পর্কে যে আলোচনা করব সেটার মধ্যে আমরা একটা কথা বলি, যেমন ফুল দিয়ে মালা গাঁথে, সাহেব ফুল দিয়ে মালা গাঁথে। এখানে সাহেব কর্তা, সাহেব মালা গাঁথে কি দিয়া? ফুল দিয়া। এই ফুলটা হলো করণ, ফুলটা হলো বাধ্য। হুজরা ছুরি দিয়ে আম কাটে, হুজরতের আম কাটার মাধ্যম হলো ছুরি, ছুরিটা হলো করণ। রোহান, রোহান পা দিয়া বাউল লাথি মারে, এখানে পা দিয়াটা হলো করণ। অর্থাৎ কর্তা যে বস্তু দ্বারা, যার মাধ্যমে, সেটা যন্ত্র হোক, সেটা হাতিয়ার হোক, যেটাই হোক, যার দ্বারা কাজটা করে সেটা হলো করণ কারক। যেমন আমাদের বইটার মধ্যে দেখি আমরা, ভেড়া দিয়ে চাষ করা সম্ভব নয়, ভেড়া দিয়ে, এখানে ভেড়া দিয়ে হলো করণ কারক, ভেড়াটা হলো বাধ্য, দিয়ে মানে তৃতীয় বিভক্তি অক্ষর। এরপরে তোমরা বইটার সামনে থাকলে আরো দেখতে পাবে, চাষিরা ধারালো কাস্ত দিয়ে ধান কাটছে, এখানে ধারালো কাস্ত হলো অস্ত্র। প্রিয় ছাত্র ছাত্রীরা, আমরা আজকে করণ কারকের মূল থিমটা যেটা জানলাম, কর্তা যে যন্ত্র দ্বারা, কর্তা যে উপায়ে, কর্তা যে মাধ্যমে কাজটা করে, এটাই হলো করণ কারক। আর করণ কারক ওয়াল টাইম, এবার অল টাইম এবার তোমরা রুটি মনে করো না, এটা অল টাইম সর্বদা। কর্তৃকারক, করণ কারক সবসময়ের জন্য তৃতীয় বিভক্তি হয়। আর তৃতীয় বিভক্তির অক্ষর হলো দ্বারা দিয়া কর্তৃক। প্রিয় ছাত্রছাত্রীরা, তোমাদের পাঠ্য বইয়ের আলোকে আমি লেকচারটা দিচ্ছি এই জন্যে, তোমাদের বোর্ড কর্তৃক যে প্রশ্ন হবে তোমার বইতে কি হবে। তারপরও যারা কণ্ঠে আমার লেকচার শুনতে আছে, বিভিন্ন জব সলিউশন পরীক্ষা থেকে শুরু করে সর্বক্ষেত্রে কারকের প্রয়োজন হয়, বিধায় নিয়ম সবার জন্য এক। এরপরে আমরা অপাদান কারক নিয়ে আলোচনা করব। অপাদান, অপাদান শব্দের অর্থ হল আশ্রয়, পুঁজি, অবলম্বন। আশ্রয়, পুঁজি, অবলম্বন। অপাদান কারক বলতে বোঝানো হয়, সংজ্ঞাটা সুন্দর করে শুনবা, যে কারকের ক্রিয়ার উৎস নির্দেশ করা হয় তাকে অপাদান কারক বলে। অপাদান কারক সাধারণত পঞ্চমী বিভক্তি হয়, হতে থেকে চে, হতে থেকে চে। প্রিয় ছাত্রছাত্রীরা ভালো করে বুঝবে, অর্থাৎ যেখান থেকে ক্রিয়াটা উৎপত্তি হয়, যেখান থেকে ক্রিয়ার উৎস হয়, সেটাই হলো অপাদান কারক। রহিম ছাদ থেকে পড়ে গেল, পড়ে যাওয়াটার উৎস হলো ছাদ। রহিম, রহিম মেষ থেকে পড়ে গেল, মেষ হলো উৎস। তোমার পাঠ্য বইয়ের মধ্যে যে উদাহরণটা আছে সেটা ভালো করে দেখো। জমি থেকে ফসল পাই,
এখানে আমরা ফসল পাওয়ার উৎস কি? জমি। জমিটা হলো অপাদান, থেকে হলো পঞ্চমী বিভক্তির অক্ষর। কাপটা উঁচু টেবিল থেকে পড়ে গেল, টেবিল উঁচু টেবিল, এটা হলো আমাদের অপাদান, থেকে হলো পঞ্চমী বিভক্তির অক্ষর। তাহলে আমরা আজকে যে বিষয়টি নিয়ে জানলাম, অপাদান কারক আমরা কিভাবে চিনব, অর্থাৎ যেখান থেকে ক্রিয়ার উৎস হয়, যেখান থেকে ক্রিয়াটা বের হয়, সেটাই হলো অপাদান কারক। অপাদান কারক সবসময়ের জন্য পঞ্চমী বিভক্তি হয়। আজকের আমরা অপাদান কারক পর্যন্ত লেকচার তোমাদের দিলাম। এর পরবর্তী আমরা অধিকরণ কারক সম্পর্কে লেকচার দেব। তোমরা সবাই ভালো থাকো। যারা আমার লেকচারটা দূর থেকে কাছ থেকে শুনেছো, সবাইকে আমার সালাম এবং দোয়া। তোমরা ভালো করে পড়াশোনা করে জীবন গঠন করো। আসসালামু আলাইকুম।